নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প একটি কোণের ঘর, আশুতোষ মুখোপাধ্যায় রচনা। বারান্দার রেলিংয়ে ভিজে শাড়ি মেলতে এসে প্রভাত একটু থমকালো। জোড়া ভুরু কুঁচকে গেল। রাস্তার ওধারের বাড়িটা দোতলার কোণের ঘরের অন্দরে সরাসরি দৃষ্টি চালিয়ে দাঁড়ালো একটু। কি বেহায়া রে বাবা লোকটা! আরো যেন সুবিধে হলো, হাঁ করে চেয়েই আছে। ধীরে সুস্থে গম্ভীর মুখে প্রভাতী শাড়ি মেলে দিল। তাকে দেখে আলসের খুপড়ি থেকে সাদা কালো পায়রা দুটো হাতের কাছে রেলিং এসে বসল। প্রচ্ছন্ন অসহিষ্ণুতায় হাতের শাসনে প্রভাতী পায়রা দুটোকে উড়িয়ে দিল, চোখের সম্মুখ থেকে দূর করে দিল যেন। তারপর বক্র কটাক্ষে ওই কোণের ঘরটার দিকে তাকালো আবার। তাকালে ঘরটার ভিতর পর্যন্ত দেখা যায়, খাট পালং পর্যন্ত। বাড়িটা 30-40 গজের মধ্যে হবে। কিন্তু দোতলার এই বারান্দা থেকে দোতলার ওই কোণের ঘরটা আরো কাছে মনে হয়। প্রভাতীর বক্র কটাক্ষ আর বক্র থাকলো না, সোজাসুজি তাকালো আবার। সাহস দেখে গা জ্বলে। লোকটা এদিকে চেয়ে হাসছে মিটিমিটি করে। প্রভাতী স্পষ্ট দেখতে পাচ্ছে হাসছে। ঘরের মধ্যে নিরঞ্জন বসে কাগজ পড়ছিল। প্রভাতীও সামনে এসে বসল। আজ কথাটা বলবে। 15-20 দিন হয়ে গেল এই এক ব্যাপার লক্ষ্য করছে। বলতে গেলে ওই বাড়িটা দখল হবার পর থেকেই দেখছে। প্রথম 2-4 দিন খেয়াল করেনি কারা এলো পাড়ায়। এত টাকা দিয়ে অমন একটা গোটা বাড়ি কে ভাড়া নিল? সে মেয়েলি কৌতূহলী বরং বেশি ছিল। 3-4 বন্ধু মিলে বাড়িটা ভাড়া নিয়েছে জেনে কৌতূহল গেছে। তেমন কেউ নয় তাহলে। কিন্তু এই 20-30 ব্যাপারটা লক্ষ্য করল 5-7 দিন না যেতেই। খাটের উপর ছোট্ট একটা জলচৌকি পেতে বসে লোকটা। সোজাসুজি এই বারান্দার দিকে মুখ করেই বসবে রোজ প্রত্যহ। হাতে কলম থাকে, জলচৌকিতে কাগজও থাকে, কিন্তু লিখতে বড় দেখে না। সারাক্ষণ এইদিকে চেয়ে আছে, এই বারান্দার দিকেই। প্রভাতীর সঙ্গে অনেকদিন চোখাচোখি হয়েছে, কিন্তু একটু সংকোচ যদি থাকতো লোকটার। চেয়ে আছে তো আছেই, একেবারে তন্ময় চাউনি। দিনের মধ্যে কতবার যে এই বারান্দায় আসতে হয় প্রভাতীকে ঠিক নেই। নিজের জামা কাপড় রোদে দেওয়া, রোদ থেকে তোলা, খোকা জামা খাতা তোষক বালিশ ঘন্টায় ঘন্টায় শুকোতে দেওয়া আর তোলা, পায়রা দুটোকে 3-4 দফায় জব গম খেতে দেওয়া। এছাড়া হাতে কাজ না থাকলে জিরোবার জন্যে বারান্দার রেলিং ধরে একটু দাঁড়ানো, রাস্তা দেখা, লোক চলাচল দেখা। বিকেলে গা ধুয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে দেওয়ারের সঙ্গে একটু গল্প গুজব করা। বলতে গেলে একটা ঘরের থেকে এই একটা বারান্দায় আনাগোনা অনেক বেশি অপরিহার্য। কিন্তু আসতে যেতে চলতে ফিরতে সারাক্ষণ যদি একটা লোক হাঁ করে চেয়ে থাকে কেমন লাগে? তার উপর আজ আবার হাসছিল। প্রভাতী নিজের চোখে দেখেছে, স্পষ্টই দেখেছে। পায়রা দুটোকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েই হাসতে দেখেছে। অভিযোগটা কি সঠিক বুঝে উঠতে নিরঞ্জনের সময় লাগলো। কাগজ ফেলে সচক্ষে উঠে এলো দেখতে। দেখলো মিথ্যে নয়, এদিকে চেয়ে আছে বটে লোকটা, চেয়েই আছে। এরপর দিনে 5-7 বার করে এই একই ব্যাপার লক্ষ্য করল নিরঞ্জন। মনে মনে লোকটার উপর বিরক্ত একটু হলো হয়তো। মুখে প্রভাতীকে ঠাট্টা করলো, এই জন্যেই দিনের মধ্যে 50 বার করে তোমার বাইরে এসে দাঁড়ানো। প্রভাতী রাগ দেখিয়েছে। দাঁড়াও, এবার থেকে যতবার বারান্দায় যাব একটা ঝাঁটা হাতে নেব। নিরঞ্জনের ঠাট্টা দরুনি হোক আর প্রভাতীর উষ্মার ফলে হোক, ব্যাপারটা দেওয়াটা জানলো এবং দেখল।
তারা বরদাস্ত করতে চাইল না। নতুন বয়সে ছেলে সব সহ্য হবেই বা কি করে। মেজাজের মাথায় তারা প্রথমে ঠিক করলো রাস্তায় একদিন ধরে বেশ গোটা কত ঝাঁকুনি দিয়ে দেবে। কিন্তু নিরঞ্জনে তাতে বিশেষ আপত্তি। কোনো গণ্ডগোলের নামে অস্বস্তি তার নিজের ঘরে বসে যে যেদিকে খুশি চেয়ে থাকবে। তাই নিয়ে হামলা করতে গেলে উল্টে অপদস্থ হওয়ার সম্ভাবনা। দেওরদের অভিলাষে প্রভাতিরও আপত্তি। এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গেলে পাঁচ কান হবে। পাঁচ বাড়ির ভদ্রলোক ভদ্রমহিলারা উকি ঝুঁকি দেবে। লজ্জার ব্যাপার না? তাছাড়া লোকটা কি স্বীকার করবে নাকি যে নিজের ঘরে নিজের খাটে বসে অন্য বাড়ির একটি মহিলাকে দেখার জন্যে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকে? সবাই ভাববে বাড়াবাড়ি। প্রভাতী সন্ত্রাসে দেওরদের চোখ রাঙিয়েছে। কেউ কিছু বলতে গেছো কি আস্ত রাখবো না বলে দিলাম। অতএব দেওয়ারা শেষে নির্বাক দশটা ভক্তটিকে ছেড়ে প্রভাতীকে নিয়েই পড়ল। ঠাট্টা তামাশা খোরাক পেল তারা। প্রভাতী বারান্দা দিকে পা বাড়ালেই তারা টিপ্পনি কাটে। এ সময় আবার তোমার কি দরকার পড়লো ওখানে? কখনো বলে লোকটা যেটাই হাঁ হাঁ করে চেয়ে বসে আছে বৌদি তখন থেকে, একবারটি এসো। কখনো বা বলে লোকটা নিশ্চয়ই কবি, তোমাকে দেখে দেখে রোজ একটা করে কবিতা লেখে। রাগ করুক আর যাই করুক, মনে মনে ওই কোণের ঘরে লোকটার প্রতি প্রভাতীরও কৌতূহল ছিল একটু। লোকটা কে, কি করে, কাগজ কলম নিয়ে বসে কেন? সত্যি কবি টবি কিছু নাকি? কি করেই বা জানবে? কেউ তো বাড়ির বাইরে বেরোতে দেখেনি এই 3 সপ্তাহের মধ্যে। আসলে কিছুই করে না, কিছুই লেখে না, ভণ্ড একটি। লেখার ভান করে শুধু। চলে কি করে? বউ তো আছে একটা দেখা যায়, দেখতে শুনতেও মন্দ নয়। তবু চরিত্র দেখো লোকটার। বেশিক্ষণ ঘরে দেখা যায় না বউটাকে, কাজে কর্মে ব্যস্ত থাকে বোধহয়। স্বামীর এই গুণপনা জানেও না হয়তো। বউটার সঙ্গে দিব্যি হেসে হেসে লোকটাকে কথাও বলতে দেখেছে প্রভাতী। কত যেন ভালো মানুষ, নির্লজ্জ কোথাকার। কিন্তু ওই নির্লজ্জ লোকটাকে কেন্দ্র করে নিজের স্বামী আর দেওরদের হাসি ঠাট্টার বিদ্রুপ সত্ত্বেও ভিতরে ভিতরে একটা পরিবর্তন উপলব্ধি করছিল প্রভাতী। সেটুকু বিশ্লেষণ সাপেক্ষ। প্রভাতীর বয়স 27-28। বিয়ের সময় সুশ্রী ছেড়ে বেশ সুন্দরী ছিল বলা যেতে পারে। লম্বা দোহারা চেহারা ছিল, বেশ ফর্সা। এখন মোটা হওয়া দরুন আরো বেশি ফর্সা দেখায়। আর মুখখানা এখনো তার ভরভর্তি মিষ্টি। কিন্তু প্রভাতী মস্ত খেদ। নিজের একান্ত অনিচ্ছা সত্ত্বেও এই 7-8 বছরে সে দিব্যি মুটিয়ে গেছে। প্রথমে অত খেয়াল করেনি, ভালোই বরং লাগছিল। কিন্তু খেয়াল করলে যখন, তখন অনেক চেষ্টা করেছে, অনেক ওষুধ খেয়েছে, চুপি চুপি অনেক উপোস করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তনু তনিমা স্বেচ্ছাচারীর মতো নিজের ইচ্ছা স্মৃতি লাভ করেছে। প্রভাতী হাল ছেড়েছে শেষ পর্যন্ত। দেওয়ারা এই নিয়ে প্রভাতীকে ঠাট্টাই আর কি করেছে। নিরঞ্জন কখনো সেই ঠাট্টায় যোগও দিয়েছে, কখনো বা নিরিবিলিতে অনুযোগ করেছে এমন হচ্ছে কেন। তারপর যথা নিয়মে প্রসঙ্গ পুরনো হয়েছে একদিন। ও বাড়ির ওই কোণার ঘরের নির্বাক দর্শন পর্ব থেকে এ বাড়ির লোকেরা আবার নতুন করে আবিষ্কার করলো যেন প্রভাতীকে। ঠাট্টার ফাঁকে ফাঁকে দেওয়ারদের মনে হলো তাদের বৌদির মুখখানা মিষ্টিই বটে। এমনকি নিরঞ্জনও ওই কোণের ঘরের লোকটার চোখ দিয়ে দেখতে চেষ্টা করলো প্রভাতীকে। চেষ্টাটা দুরূহ নয় এমন কিছু। তারও ভালো লাগলো, মিষ্টি লাগলো। মোটা হলেও এমন বেখাপ্পা মোটা কিছু নয়। তারাই একটু বেশি বাড়াবাড়ি করেছে। বাড়ি শুদ্ধ লোকের এই পরিবর্তনটুকুই প্রভাতী উপলব্ধি করেছে, করছে।
কিন্তু সেদিন কণাঘরের ওই হাঁ করা লোকটার উপর বিষম চটেছিল প্রভাতী। বাড়িতে একটা উপদ্রব জুটেছে। একটা আকাশি রঙের পায়রা, পুরুষ পায়রা, কোথা থেকে এসে জুটেছে কে জানে। বারান্দার আলসের পাকা বাসিন্দা পায়রা দুটোর তাতে ঘোরতর আপত্তি। কিন্তু আগন্তুক পায়রাটি নাছোড়বান্দা। এখানকার পুরুষ পায়রাটা জায়গা দখলের মতলব। প্রভাতী সেদিন এই নতুন আপদটাকে তাড়াবে বলে বদ্ধপরিকর। আকাশি রঙের পায়রাটা বেহায়ার মতো বেশ খানিক যুঝে শেষ পর্যন্ত গৃহকর্ত্রীর তাড়নায় হাল ছেড়ে আকাশে উঠতে বাধ্য হলো। পায়রা তাড়িয়ে প্রভাতী এদিক পানে ফিরে থমকে দাঁড়ালো। কণা ঘরে লোকটা এদিকে যে দাঁত বার করে হাসছে একেবারে। প্রভাতীর ইচ্ছে হলো বড় করে মুখ ভেঙচে হাসির জবাবটা দেয়। ওই বেহায়া পায়রাটার মতোই এই বেহায়া লোকটাকে শিক্ষা দিতে ইচ্ছা করছিল তার। কিছুই না করে ঘরে বসে ফুঁসতে লাগলো, এমন নির্লজ্জ হয় পুরুষগুলো। দিন 7 পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। সব থেকে নামি সাহিত্যিক সাহিত্যপত্রের একটা গল্প নিয়ে দেওরদের মধ্যে হাসি খুশি জটলা চলেছে। গল্পের নাম কপোত কপোতী। লেখক সাহিত্যক্ষেত্রে প্রায় নবাগত, কিন্তু গল্পটির পাশে সাহিত্যিক পরিচিতিতে গল্পটির অজস্র প্রশংসা করেছেন সম্পাদক। বাংলা সাহিত্যে এমন গল্প বিরল নাকি। নিগুড় অন্তর্দৃষ্টি এবং বিশেষ পর্যবেক্ষণ ক্ষমতাভিন্ন দুটি পায়রার প্রাত্যহিক জীবনযাত্রার এই গল্প রসোত্তীর্ণ করে তোলা দুরূহ বলেই তার অভিমত। গল্পটিও পড়েছে দেওররা, ভালোই লেগেছে। বিস্ময়ে পুলকে হতভম্ব তারা, কারণ লেখকটিকে তারা চিনেছে। গল্পটাও যে তাদের বারান্দার আলসের পায়রা দুটোর গল্প, তাতে কোনো ভুল নেই। সরু আধা তালসেতে একটার পিছনে আর একটার ঘোরাফেরা চলার ভিতর দিয়ে পায়রা দুটো যে প্রেম প্রীতির মান অভিমান আবিষ্কার করেছেন লেখক, তা এমন সুন্দর যেন দুটি মেয়ে পুরুষকে নিয়ে লেখা। গল্পের মধ্যে প্রভাতীর উল্লেখও আছে, অবশ্য নামের উল্লেখ নয়। যার হাত থেকে পায়রা দুটো নিঃসঙ্গে এসে খাবার খায় তার কথা। নতুন একটা পুরুষ পায়রা দস্যুর মতো এসে এই সুখের কপনীরের ঘরণীটিকে দখলের প্রয়াস এবং সহৃদয়া তা গৃহকর্ত্রীর হাতে তার নির্যাতন ও বিতাড়নের চিত্তাকর্ষক প্রহসনে কাহিনীর সমাপ্তি। গল্পটা যত না অভিনব, তার থেকে অনেক বেশি মর্মগ্রাহী লেখকের সুস্পষ্ট ব্যঞ্জনায় আর বিন্যাসে। দেওররা বৌদিকে ধরে এনে গল্পটা শুনিয়েছে, তারপর হাসাহাসি করেছে। ঘন্টার পর ঘন্টা বসে লোকটা এই দেখতে চেয়েছে। আমরা হুট করে গিয়ে সত্যি যদি 5 কথা শুনিয়ে আসতাম, কি বিশ্রী হতো বলতো। প্রভাতীও তাদের সঙ্গে না হেসে পারেনি। নিরঞ্জন বাড়ি ছিল না। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ভাইদের মুখে মজার খবরটা শুনল। এক ভাই সাপ্তাহিক পত্রটা এগিয়ে দিল। ভাইদের ঘরে দাঁড়িয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়ে ফেলল নিরঞ্জন। তারপর হাসতে লাগলো সেও। হাসতে হাসতে নিজের ঘরে এলো। ঘরের আলোটা নেভানো। কিছু না ভেবে আলোটা খট করে জ্বালল সে। তারপরে থমকালো একটু। বিছানায় প্রভাতী শুয়ে, বাহুতে মুখ ঢাকা। আলো জ্বালতে ঈষৎ বিরক্ত হয়ে মুখ থেকে হাত সরালো। নিরঞ্জন জিজ্ঞাসা করল, মাথা ধরেছে নাকি? স্ত্রীর মাথা ধরা রোগ আছে। বাহুখানা আবারও চোখের উপর উঠে এলো প্রভাতী। কিন্তু স্ত্রীর এই মাথা ধরাটা যে তুচ্ছ নয়, নিরঞ্জনের খেয়াল ছিল না। সহাস্যে বলল, কি কাণ্ড পড়েছ গল্পটা? সঙ্গে সঙ্গে অসহিষ্ণু রাগে যেন ফেটে পড়ল প্রভাতী। চোখ থেকে হাত নামিয়ে সে ঝাঁঝিয়ে উঠল, কাণ্ড রেখে তুমি আলোটা নেভাবে এখন?
হকচকিয়ে গিয়ে নিরঞ্জন তাড়াতাড়ি আলোটা নেভিয়ে দিল। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।